আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। ১৭ বছর আগে তারা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। ২০০৭ সালের ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন ওই বছরই দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেয়। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকুরিতে নিয়োগ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাইকোর্টে আপিল করেন প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় ১২০০ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ২৭ বিসিএস উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। যারা দীর্ঘদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। ১৪ বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে ২১শে পদক ২০২৫ তুলে দেওয়া হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই মুহূর্তে এসব পদক হস্তান্তর করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজ হাতে এই পদক তুলে দিচ্ছেন। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের ভাষার মাস ফেব্রুয়ারি মাসে প্রতি বছর ২১শে পদক দেওয়া হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। অনুষ্ঠানে রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য রাখার কথা রয়েছে। আগামীকাল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল এই দিনে বুকে রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করে এদেশের দামাল ছেলেরা। নানা আয়োজনে দিবসটি পালনে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি, আশেপাশের সড়কে আঁকা হচ্ছে আলপনা, সেই সাথে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সদরিনা খন্দকারের রিপোর্ট। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে অন্যায়ের প্রতিবাদে বুকের রক্ত দিয়ে লেখা মাতৃভাষা বাংলা। পৃথিবীর একমাত্র জাতি হিসেবে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি অর্জনে বুক চিতিয়ে জীবন দেয় এদেশের তরুণেরা। সালাম, বরকত, রফিক, জব্বার সহ বাংলার সূর্য সন্তানদের আত্মত্যাগের গৌরবোজ্জ্বল দিনটি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের দিন ২১শে ফেব্রুয়ারি। বাংলাদেশ নামের যে রাষ্ট্র, যেটা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং যার ভিত্তিভূমি হিসেবে ১৯৫২কে ব্যাখ্যা করা হয়, রাষ্ট্রকেই আসলে একেবারে মৌলিকভাবে পরিবর্তিত হতে হবে এবং সেটার উপায় হলো শিক্ষায় বিনিয়োগ এবং সেই শিক্ষায় বাংলা অনিবার্য করা। এদিকে শহীদ মিনার প্রাঙ্গণে চলছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি। শিল্পীর রং তুলিতে বাংলা ভাষা এবং ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিবার যেরকম মাল্টি কালার আমরা ব্যবহার করি, এবছর এই উদযাপনটা ৩টা কালারে আমরা করছি, সাদা, কালো আর লাল। কালো রংটা শোকের কালার হিসাবে ব্যবহার করেছি, আর সাদা তো শুভ্রতার প্রতীক হিসাবে ব্যবহার করা, আর লাল রংটা বিপ্লবের রং। ফলে হচ্ছে কি যে ১৯৫২ সালের যে চেতনা, সেই চেতনাই আমরা ধারণ করি, এই নতুন প্রজন্ম ধারণ করেছে। ৫২ এর ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে মহান মুক্তিযুদ্ধে। মায়ের ভাষার জন্য প্রাণ উৎসর্গের গৌরবোজ্জ্বল ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই তাই ব্যস্ততা নতুন প্রজন্মের।
সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুর্বার বাংলা পাদদেশে বিক্ষোভ মিছিল ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। নতুন ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবিতে দুর্বার বাংলা পাদদেশে এই কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গতকালের ঘটনায় অজ্ঞাত 400-500 জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গতরাতে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান লিটন। এজাহারে বলা হয়েছে 18 এবং 19 ফেব্রুয়ারি অবৈধভাবে জড়ো হয়ে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে সাধারণ ছাত্রদের গুরুতর আহত করে এবং ক্যাম্পাসে ভাঙচুর চালায়। এই বিষয়ে জানতে যাচ্ছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থা কেমন এবং আজকে কোনো কর্মসূচি আছে, কি তথ্য আছে আপনার কাছে? জি অচিন্তা, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন যে কর্মসূচি এখন কিন্তু এই যে দুর্বার বাংলার পাদদেশে ছাত্রদের রেড কার্ড প্রদর্শন কর্মসূচি চলছে। তারা কিন্তু এখানে তাদের মূল লক্ষ্য যেটা একটাই, তাদের দাবি যে তারা এই ক্যাম্পাসটাকে রাজনীতি এবং সন্ত্রাস মুক্ত চায় এবং তারা যেটা এখানে স্লোগানে দিচ্ছে, তারা বলছে যে ছাত্র দল রেড কার্ড, একইভাবে বলছে ছাত্র শিবির রেড কার্ড, ছাত্র ইউনিয়ন রেড কার্ড, ছাত্র মৈত্রী রেড কার্ড। তারা কিন্তু সবাইকে রেড কার্ডের কথা বলছে। তারা মূলত বলছে যে আমরা শহীদের মুগ্ধর আমরা প্রতিনিধি, আমরা এখানে সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস চাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। একই সাথে তারা এখানে স্লোগানে যেটা বলছে যে খুলনার কুয়েট ক্যাম্পাসে রক্ত ঝরলো কেন, তারা প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে হতাশ। একইভাবে তারা বলছে এই যারা যে মামলা হয়েছে, মামলাতে কোনো আসামিদের নাম দেওয়া হয়নি, সেটাও তাদের একটা মানে ক্ষোভের বিষয়। এবং এখানে এখন বিক্ষোভ এবং লাল কার্ড প্রদর্শন চলছে। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে এই কর্মসূচি শেষে তারা পরবর্তী কি কর্মসূচি সেটা আমাদেরকে একটু পরে তারা ব্রিফিং করবেন। অপরদিকে আমি খোঁজ নিয়ে জেনেছি আজকে ভিসি, প্রভিসি বা শিক্ষা বিষয় পরিচালক তারা কেউ অফিস করছে না, সবাই তার নিজ নিজ বাসভবনে অবস্থান করছে। এর মতো ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বলতে গেলে শান্ত রয়েছে এবং ক্যাম্পাসের বাইরে আমি পুলিশ প্রশাসনের অবস্থান দেখেছি, কিন্তু ক্যাম্পাসের ভিতরে কোনো পুলিশ নেই। ক্যাম্পাস কিন্তু মানে যে ওই শান্তিপূর্ণ অবস্থায় যে অবস্থা বিরাজ করছে। জি তাই ছিল খুলনা থেকে আমার সর্বশেষ। দর্শক, জানছিলাম খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খবর। শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। বাজার দর কম থাকায় বিঘা প্রতি লোকসান হচ্ছে 35 থেকে 40 হাজার টাকা। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় এনে সহায়তা করা হবে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। এবছর শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩,৫৮৪ হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩,৮৬০ হেক্টর জমিতে। বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। কৃষকরা বলেন প্রতি বিঘা পেঁয়াজ আবাদে খরচ হয়েছে ১ লাখ টাকা, কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ হাজার টাকা। তাই খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। পেঁয়াজ তো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আল্লাহ দিলে, কিন্তু ফলন তো আমরা দাম তো পাইতেছি না। 1 বিঘা পেঁয়াজ লাগাইতে এই পর্যন্ত ১ লাখ টাকা খরচ হয়েছে। আর এখন মনে করেন 1 বিঘা যদি পেঁয়াজ বেচলে 50, 60 বা 70। 1 লাখ টাকা খরচ আর ধরেন পাই হইলে 60,000 টাকা। এভাবে যদি লস যায় তাহলে 26 সালে ফসল করবে না আমাদের কৃষক। দাম কম পাওয়ার কথাটি স্বীকার করে কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন প্রণোদনার আওতায় এনে কৃষকদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। যেহেতু বীজের দাম অনেক বেশি এবং শ্রমিক খরচ অনেক বেশি হয়েছে, সেজন্য দামটি আরেকটু বেশি হলে ভালো হতো। বিভিন্ন ফসলের উপর প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিনিয়ত প্রত্যেক মৌসুমে কোনো না কোনো ফসলের উপর প্রণোদনার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকরা বলছেন পেঁয়াজের আমদানি বেশি থাকায় বাজারে দেশি পেঁয়াজের চাহিদা কমেছে, তাই দাম পাচ্ছে না তারা। এমন দাম থাকলে
আগামীতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন এ অঞ্চলের কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক। শীত গ্রীষ্ম নেই, বছরে 12 মাসই জলাবদ্ধতায় ডুবে থাকে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক। কথিত উন্নয়নের নামে অদূরদর্শী প্রকল্প আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হলেও দেখার যেন কেউ নেই। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ফাল্গুন মাস শুকিয়ে গেছে খালবিল, তা সত্ত্বেও জলাবদ্ধতায় ডুবে আছে শিল্পাঞ্চল তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এই সড়কটি। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের এমন করুণ পরিণতি দেখার যেন কেউ নেই, যে কারণে আঞ্চলিক এই সড়কটি রীতিমতো পরিণত হয়েছে নর্দমায়। বছর জুড়েই সীমাহীন দুর্ভোগের শিকার এখানকার মানুষ। একটা ডেলিভারি রুগী নিতে পারি না, একটা বয়স্ক মানুষ একটা অসুবিধা হইলে কোনো যাওয়া আসার কোনো ক্ষমতা নাই। একটা মানুষ মরলে অবি আমরা এখান থেকে লাশ নিতে পারি না, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না। তার মধ্যে প্যাক কাদা পানি আদু পানি এমন লোকজন অসুখ বিসুখ হলে আমরা অ্যাম্বুলেন্স গাড়ি পাই না। সাভার ও আশুলিয়ার আঞ্চলিক সড়কগুলোর একই অবস্থা। জলাবদ্ধতার কারণে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়া সহ বাসিন্দাদের অনেকেই। রাস্তা স্কুলে যাবার পারে না, আর আপনার মহিলা মানুষ এদিকে যাওয়া আসা করলে কাপড় উপরে উড়ে আডুর উপরে উড়ে আবার যাইতে হয়। দোকানে ঢুকে যায় পানি, কাস্টমার আসে না, থাকতেছে না ভাড়াটিয়া। রাস্তাটা ছোটকাল থেকে দেখতেছি এখানে পানি জমা থাকে, বিশেষ করে বর্ষাকালে হাঁটু পর্যন্ত পানি হয়, আমাদের স্কুলে যাইতে সমস্যা হয়। স্টুডেন্টের একটাই দাবি এই রাস্তাটা অতি তাড়াতাড়ি মানে মেরামত করা হোক, কারণ এই রাস্তার জন্য আমরা স্কুলে যাওয়া আসা করতে পারতাছি না। জনদুর্ভোগ নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ জানতে উপজেলা প্রকৌশলীর মুখোমুখি হলে মেলে সেই পুরনো আশ্বাস। এই অর্থ বছরে আমরা 63টা প্যাকেজ টেন্ডারে নিয়েছি। যদি আমাদের এই টেন্ডারের মধ্যে আওতায় নাও থাকে তবে আমরা অতি দ্রুত এটা মানে সমাধান করার ব্যবস্থা করব। উন্নয়নের নামে অদূরদর্শী প্রকল্প, অনিয়ম আর দুর্নীতির মাসুল এভাবেই দিচ্ছেন তৃণমূলের মানুষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।